last class যেটা আছে, this is our lecture 4 of comparative government for fall 2021. So in last class we actually discussed how our core subject, that means the from the subject we have find out our this course, that is comparative government, or you can say comparative politics. So how this course actually how that core course actually related with the other social science subjects. We learned about that we learned about those things in our last class. তো আমরা ওখানে দেখেছিলাম যে আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্টের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে আছে হচ্ছে গিয়ে আমরা হিস্ট্রি কথা বলতে পারি, আর্কিওলজি, অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, ল, সোসিওলজি, এরকম অনেকগুলো সাবজেক্টই ছিল। আচ্ছা, আবারও বলছি, আচ্ছা আসছি। তো যেটা হচ্ছে গিয়ে যে তারপরে ওটার মধ্যে আমাদের অনেকগুলো সাবজেক্টই ছিল, এর মধ্যে আমরা ইম্পর্টেন্সটা ঠিক করে নিয়েছি। ইম্পর্টেন্সটা ঠিক করে সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা তিনটা সাবজেক্টের সাথে রিলেশনশিপটা মেইনলি দেখবো। এখানে আমাদের প্রথমে অলরেডি আমরা ইকোনমিক্স এর সাথে রিলেশনশিপটা এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম, যে হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্স। আজকের ক্লাসে আমরা আসলে চলে যাব, পলিটিক্যাল পার্টি স্লাইড ওপেন করেছি, সরি। সো আজকের ক্লাসে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে গিয়ে যে আমরা দেখবো যে হিস্ট্রির সাথে আসলে পলিটিক্যাল সায়েন্সের রিলেশনশিপটা কি, সেখানে আমরা দেখবো। লাস্টে হচ্ছে কি সোসিওলজিতে যাব। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আমি প্রথমে কি বলেছি উনি এটা বুঝেন নাই। প্রথমে আমি বলেছি যে টুডে উই হ্যাভ এ প্রোগ্রাম which is the freshers orientation. Freshers orientation actually important for the students from the junior level. এটা শুধু ওদের জন্য যে এটা কিন্তু তা না, স্পেশালি আমি মিস করেছি আমার স্টুডেন্টদের অন অ্যাসপায়ারিং স্টুডেন্ট প্রোগ্রামটাতে, বিকজ অ্যাসপায়ারিং এ আমরা আসলেই অনেক কিছু নিয়ে আলোচনা করেছি যেটা একজন সিনিয়র স্টুডেন্টেরও জানা দরকার। স্পেশালি যে ইয়াগুলো ছিল আপনার, আমি যেটাকে বলবো যে ইনফরমেশন গুলো, কোর্স স্ট্রাকচার, এগুলো যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো একদমই আপনাদের জন্য দরকার ছিল, যে আমরা কিভাবে এটা যাচ্ছি। তো ওটা ওটা আসলে অ্যাটেন্ড করলে ভালো করতেন, তো ওটা মিস হয়ে গেছে। ওটা তো আর এখন আসলে এই সেমিস্টার পসিবল না। নেক্সট সেমিস্টারে ট্রাই করবেন যে ওটা যাতে হচ্ছে গিয়ে আপনি নিতে পারেন, এটাই মানে ওইটা প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারেন। আর আজকে যে প্রোগ্রামটা আছে এটা বলবো যে ইটস ইম্পর্টেন্ট ফর জুনিয়র লেভেল। আজকে তো 213 আসবে, আমি 211, 212, 203 এদেরকে বলবো যে প্রোগ্রাম গুলোতে জয়েন করতে, যাতে আমরা সে বুঝতে পারি যে আমাদের কি অবস্থা। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শোনা যায় ম্যাম। আমার এগুলো কোথায় চলে গেল? আমি কি স্লাইড শেয়ার করেছি, এটা এসেছে? নো ম্যাম, এখনো আসেনি। আসেনি না? আচ্ছা। তো ওটাই বলতে চাচ্ছেন যে ওটাতে অ্যাটেন্ড করলেই ওটা অ্যাটেন্ড করতে পারেন, দ্যাট উড বি বেনিফিশিয়াল ফর ইউ, দ্যাটস মাই পয়েন্ট, এটাই বলতে চাচ্ছিলাম। আমার কি এই স্লাইডটা এতই পছন্দ হয়েছে যে আমি বারবার খালি পলিটিক্যাল জি পার্টি অন ম্যাম, করছি। আমি দুইবার নিয়ে আসলেন। দুইবার নিয়ে আসলাম, আমি এটাই বুঝলাম না ঘটনাটা জি কি ম্যাম, হলো, যে আমি দুইবার পলিটিক্যাল পার্টি অন করলাম। আমিও দেখতেছি ম্যাম, ম্যাম কি এটাই ইয়ে করতেছে? আচ্ছা, পলিটিক্যাল পার্টি পড়াই দিতে পারতাম, বাট এটা হচ্ছে কি আমাদের অনেক পুরাতন মানে পুরাতন পরের দিকের একটা টপিক। এটা আমি পড়াবো হচ্ছে আফটার মিড, সো আজকে চাইলেও আমি এটা পড়াতে পারবো। এটা ওপেন করে রেখেছি, এটাই হচ্ছে কথা। এটা ওপেন করেছে, আবার এটাই ওপেন করছে বারবার। আচ্ছা, সো আজকে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে কি দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড হিস্ট্রি, এন্ড আফটার দ্যাট দ্য রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি, যে সাবজেক্ট আপনারা আবার জিডি কোর্সে পড়ে আসেন, ওই দুটোর মধ্যে রিলেশনশিপ দেখবো। আচ্ছা, হিস্ট্রিকে আমরা যেটাকে বলতে পারি, হিস্ট্রি ইটস দ্যাট কাইন্ড অফ সাবজেক্ট যেখানে হচ্ছে গিয়ে আমাদের আহ সব ধরনের ইনফরমেশন গুলো ডকুমেন্টেড থাকে। সো আমি না আসলে মানে ইভেন ইকোনমিক্স এর কথাও যদি বলি, বা আমি যদি সোসিওলজির কথাও বলি, আমরা দেখা যায় কি আমাদের সাবজেক্টের অনেক ম্যাটেরিয়ালস এর হিস্ট্রি থেকে পাই। তো ধরেন আমি সাপোজ ইকোনমিক্স একটা থিওরি ডেভেলপ করব, আমি ধরলাম যে আমি একটা থিওরি ডেভেলপ করতে চাই, কারণ আজকে আমার মনে হলো যে একটা ল আছে ইকোনমিক্স এ, এটা নিও ক্লাসিক্যাল ইকোনমিস্ট, সে ওনার হচ্ছে গিয়ে ডেভেলপ করা। তো সে বললো যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই ডিমান্ড। তো এখান থেকে আসলে হচ্ছে একটা ল আসছে যে মার্কেটে যদি সাপ্লাই থাকে সেখান থেকে ডিমান্ড ক্রিয়েশনটা হয়ে যাবে, এরকম একটা কথা। তো দেখেন এইটা থেকে আমরা নিও ক্লাসিক্যাল ইকোনমিক্স
যাত্রা শুরু করে, মানে ক্লাসিক্যালদের ভেঙে নতুন করে নিউ ক্লাসিক্যাল ইকোনমিক্সরা যে আসে, এই ধরনের একটা চেঞ্জেস যেটা সেটা হয়। তো আমার কাছে মনে হলো যে এখানে কি আমরা এটাকে ঘুরিয়ে এভাবে বলতে পারি না, ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই। আমার মার্কেটে ডিমান্ড জেনারেট হলে সেখান থেকে সাপ্লাই ক্রিয়েট হবে, অর্থাৎ সেখানে সাপ্লাই আসবে না। আমি তো আসলে বললে হলো না, সে থিওরির বেসিস থাকতে হবে, অর্থাৎ আমি যে থিওরিটা বলছি এটা প্রমাণ করে দেখাতে হবে। আহ তো তারপরে হচ্ছে কি আমি থিওরিটা প্রুভ করতে পারবো, যে বা আমি থিওরিটা ডেভেলপ করতে পারবো, এটা হচ্ছে বিষয়। তো এটা ভাবতে ভাবতে আমি এখন দেখেন আমি যে কথাগুলো বললাম, এখন আমি কি জন ব্যাপটিস্ট কে চিনি, মানে ওনার নাম এটা, জন ব্যাপটিস্ট কে আমি চিনিও না, উনার কাজকর্ম কি জানি না, উনি ইকোনমিস্ট না আর্কিওলজিস্ট না অ্যানথ্রোপোলজিস্ট না পলিটিক্যাল সায়েন্টিস্ট, আমি কিছুই জানি না। এখন ওনার সম্পর্কে আমি যে ইনফরমেশন গুলো কোথায় পেলাম, যে হিস্ট্রি নামক একটা বিষয় আছে, সেই বিষয়ে যে আগে যা ঘটে যাচ্ছে সেগুলো এ ডকুমেন্টেড করছে। সেখান থেকে আমি পেলাম যে জন ব্যাপটিস্ট এরকম একটা কথা বলেছে, এবং সেখান থেকে আমরা আসলে থিওরিও ডেভেলপ করেছি যে ডিমান্ড ক্রিয়েটস ইটস ওন সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এরকম একটা। তো সেটার উল্টোটা আমি বলছি যে এটাও কি, উল্টোটাও কি পসিবল কিনা, কারণ ওনারটা হচ্ছে গিয়ে এরপরে আবার দেখেন, আমি হতে পারে যে আমি যে বিষয়টা নিয়ে চিন্তা করছি অলরেডি হয়তো কেউ এটা নিয়ে কাজ করেছে এবং এটার হয়তো প্রমাণ করেও ফেলেছে যে না, এটার অপোজিট থিওরিটা যাওয়া পসিবল না, অপোজিট থিওরিতে যাওয়া পসিবল না। তো আমি হচ্ছে গিয়ে পারবো না, আমি যে থিওরির কথা ভাবছি যে এটা হয়তো আসা সম্ভব না। তো আমি তখন এটা কিন্তু হচ্ছে তাহলে এই যে আমি বললাম যে তখন কিন্তু আর আমরা এই থিওরিটা নিয়ে কাজ করতে পারবো না। তো কথা হচ্ছে গিয়ে, আচ্ছা তাহলে আমি জন ব্যাপটিস্টের এই যে দেখেন হিস্ট্রিতেই চলে গিয়েছি, যে জন ব্যাপটিস্টের পুরো জিনিসটা কি বলেছে। এরকম একটা কথা বলেছে। তো যেটা বলছিলাম যে এই জন ব্যাপটিস্টের মানে আমি দেখেন আমি অলরেডি আবার হিস্ট্রি মানে উইকিপিডিয়াতে চেক করে দেখলাম যে উনি আসলে বেসিক্যালি কি বলেছেন বিষয়টা। তো আহ তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আহ এই যে দেখেন আমি যখনই ইনফরমেশন, যদি ইকোনমিক্স এর একটা থিওরি, এটার প্রপার ইনফরমেশন জানার জন্য কিন্তু দেখেন আমার পক্ষে তো সেইজ এর সাথে কথা বলা সম্ভব না, সে এখন নাই। তা আমি দেখেন হিস্ট্রিটা দেখে আমি দেখলাম যে আমি প্রপার কথাটা আপনাকে বলছি কিনা, ডিমান্ড ক্রিয়েশন অনেক কিছু বিষয় আছে ওখানে। তো আমি ইনফরমেশন গুলো কোথা থেকে পেলাম, অবভিয়াসলি যেটা ডকুমেন্টেড করা আছে হিস্ট্রি, মানে যেখানে পুরাতন যে ঘটনাগুলো আসে ডকুমেন্ট করা থাকে সেখান থেকে পাচ্ছি। তো সেম থিং আমি যখন হচ্ছে গিয়ে আমার পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলতে যাব, আমরা দেখতে পাবো যে পলিটিক্যাল সায়েন্সটা তো মেইনলি গভর্নমেন্ট পলিসি, তারপরে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট স্ট্রাকচার, তারপরে আমি যদি আসি আমাদের পলিটিক্যাল অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমাদের পলিটিক্যাল বিহেভিয়ার, রাইটস, তারপরে যে আমাদের ডিউটিস, এগুলো অনেক বিষয় নিয়ে এখানে আসলে কথা বলে। তো এগুলো নিয়ে যেহেতু কথা বলে, তার মানে হচ্ছে গিয়ে এগুলোর মানে অ্যাডজাস্টমেন্টের আমার একটা বিষয় আসবে। তো আমরা সেখানে দেখতে পেলাম যে আমি যে হিস্ট্রির কথা বলছি, এখন ধরেন আমি আরো একটু প্রিভিয়াসলি যাই, তাহলে আমাদের পয়েন্ট গুলো বুঝতে সুবিধা হবে। সাপোজ আমি এখন একটা ল ক্রিয়েট করতে চাচ্ছি, আমাদের আমাদের আইনসভা মানে আমাদের জাতীয় সংসদ যেটা, তারা মনে করলেন যে তারা একটা নতুন ল জেনারেট করবে। ধরেন এই লটা হবে হচ্ছে গিয়ে আমাদের সিভিল লর উপরে। আরো যদি আসি আমাদের যে লিগ্যাল রাইটস আছে এটাতে টাচ করে আসবে, অর্থাৎ অ্যাজ এ সিটিজেন আপনি যে রাইটটা এনজয় করে থাকেন সেটাকে আমি আমাদের লিগ্যাল রাইট বলে থাকি। তো এই আইনগত অধিকার, যেটা আইন দ্বারা, না আমাদের কনস্টিটিউশন, যেটা আওয়ার কনস্টিটিউশন ইজ দ্য মেইন ল, মানে আমাদের দেশের জন্য না, যে কোনো একটা দেশের জন্য কনস্টিটিউশন ইজ দ্য মেইন 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 সোর্স অফ ল ফর দ্যাট ইকোনমি, দ্যাট কান্ট্রি। সো আমি এখন আমাদের কনস্টিটিউশনে আমাদের কিছু সিভিল রাইটস দেওয়া আছে। সিভিল রাইটসটা কি পরে যে ভেঙে লিগ্যাল রাইটস এন্ড পলিটিক্যাল রাইটস আমি পেলাম। তা আমি আরো মোর স্পেসিফিকলি আমি বললাম যে আমি হচ্ছে কি সিভিল রাইট, মানে আমি স্পেসিফিকলি বলছি যে আমি সিভিল রাইটস এ আসতে যাচ্ছি। তা আমি আরো কিছু সিভিল রাইটস ডেভেলপ করতে চাচ্ছি বাংলাদেশের জন্য।
যেটা আমার এখন মনে হচ্ছে যে বর্তমান প্রেক্ষিতে দরকার। যেমন একটা নতুন করে একটা সিভিল রাইটস ডেভেলপ হয়েছিল যেটা আইসিটি আইনের মধ্যে ছিল যে আপনি কোন ক্ষেত্রে আপনার এটা এখানে কতটুকু আপনি পাবেন এবং কোন ক্ষেত্রে এটা শাস্তিযোগ্য অপরাধ হবে। কারণ সিভিল রাইটস এর মোস্ট অফ 39 ধারাতে বলা আছে আমাদের কনস্টিটিউশনে যে ইউ হ্যাভ দ্য রাইট টু স্পিচ বা রাইট টু এক্সপ্রেস, এরকম যেটা হচ্ছে গিয়ে বলছে যে আমার কথা বলার অধিকার আছে বা আমার এক্সপ্রেস মানে আমার যে আইডিয়াটা আছে সেটা এক্সপ্রেস করার আমাকে অধিকার আমার কনস্টিটিউশন দিচ্ছে। অর্থাৎ আপনি আপনার মতবাদটাকে ব্যক্ত করতে পারবেন। আমাদের অনেকের অনেক রকমের মতবাদ থাকে না, যে আমি হয়তো বলতে পারি যে আম, আমি হয়তো ওখানে বলতে পারি যে আম, আম, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমি বললাম যে বাংলাদেশে এখন গভর্নমেন্ট একটা কোন একটা পলিসি নিয়েছে, আমি সেটা গঠনমূলক সমালোচনা করতে পারি। এই ধরনের বিষয়টাকে বলছি যে এই রাইটটা আমাকে দিচ্ছে। বা আমি বললাম যে সাপোজ বাংলাদেশের যে অপোজিশন সেটা ভালো না, তারা অ্যাক্টিভ না, মানে সবকিছু নিয়ে। বা আমি বলতে পারি যে বাংলাদেশ পুলিশ তাদেরকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। তো এই যে দেখেন আমি আলোচনা করছি, এই মানে আমি যে কথাগুলো বলছি অর্থাৎ আমার আমার মতামত প্রদানের অধিকার আমাকে আমার সংবিধান থেকে দেওয়া হচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন আইসিটি আইনটা তৈরি করা হলো, এটাও এখানে আমাদের কিছু রাইটস এর বিষয় আছে, কিন্তু দেখা গেল কারণ আইসিটি আইনে দেখা গেল যে আপনার এগেনস্টে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে, আপনি সেই আইনটা ব্যবহার করে কিন্তু যেটা হবে যে তার এগেনস্টে লিগ্যাল অ্যাকশনে যেতে পারবেন। তো আপনাকে কেউ কিছু বললো, আপনি তার এগেনস্টে যেমন লিগ্যাল অ্যাকশনে যেতে পারছেন। তো আমি এখানেই বললাম যে এটা যেহেতু আপনি যেতে পারছেন তার মানেটা হচ্ছে দাঁড়াচ্ছে যে আপনি যেতে পারছেন তার মানে এখন যদি আমি একটা আহ আইসিটি আইনটা নিয়ে আসি, তার মানে আমার কি বাক স্বাধীনতা একটা হস্তক্ষেপ করা হচ্ছে, কাজে আমি তখন কিছু বলার আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি এটা বলতে পারবো কি পারবো না, এটা আইসিটি আইনে যাবে কিনা। অর্থাৎ আমার যে ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতা আমি যেটাই বলি না কেন সেটা কিন্তু সরাসরি হস্তক্ষেপ হচ্ছে, এরকম একটা বিষয় এখানে এসে দাঁড়াচ্ছে। তো এরকম একটা আর্গুমেন্ট কিন্তু ক্রিয়েট হয়েছিল যখন এই আইনটা ক্রিয়েট হচ্ছে। তো এখন আসি, এই যে আইনটা যখন আমি ডেভেলপ করতে গেলাম, আমার কিন্তু ডেভেলপ করার আগে আমাকে দেখতে হবে যে প্রিভিয়াস হিস্ট্রিটা কি বলে। হিস্ট্রি মানে নতুন করে আইন যখন ডেভেলপ করা হয়েছে, তো সেটা আমাদের রাইটস এর সাথেই যাক বা সেটা স্টেট লর সাথেই যাক না কেন, মানে যেভাবেই যাক না কেন, সেখানে আম, 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 সেখানে আমাকে কিন্তু দেখতে হবে যে আমার এটা আসলে আমার সাথে যায় কিনা, মানে আগের এই ধরনের ইম্প্যাক্ট কি পড়েছিল। তো এখান থেকে কিন্তু আমরা আইডিয়া পাই, অর্থাৎ নতুন থিওরি যদি ডেভেলপ করতে চাই, নতুন ল যদি ডেভেলপ করতে চাই, তাহলে কিন্তু আমরা আগের ঘটনাগুলো অ্যানালাইসিস করে থাকি। আমার কথাটার পয়েন্ট অফ ভিউটা এটাই ছিল। তো প্রথম পয়েন্টে আমাকে এটাই বলছে যে হিস্ট্রি অ্যাক্ট অ্যাজ এ টিচার ফর পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ আমরা যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে বলছি, এই যে ম্যাটেরিয়ালস আছে বা আদার্স যে বিষয়গুলো আছে, এটার জন্য হিস্ট্রি অ্যাকচুয়ালি অ্যাক্ট অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে আমার সাথে কিন্তু এখানে তার বিহেভিয়ারটা দেখা দিচ্ছে। অর্থাৎ একজন শিক্ষক আমাদেরকে যেভাবে শিখিয়ে থাকেন পলিটিক্যাল সায়েন্সের বিষয়গুলোকে কিন্তু আমাকে এই হিস্ট্রি থেকে আমরা শিখছি। কজ এই যে বলছে যে হিস্ট্রি রিপ্রেজেন্ট দ্য উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এইজেস, যা ঘটে গেছে বা জ্ঞান এটার আধার হিসেবে আমরা ধরে নিচ্ছি। ইট ইজ অ্যান অ্যাকাউন্ট অফ সাকসেস অ্যান্ড ফেলিয়ার অফ দ্য রুলস গভর্নমেন্ট রেগুলেশন অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট। অর্থাৎ প্রিভিয়াসলি যে সাকসেস স্টোরি গুলো আছে বা ফেলিয়ার গুলো আছে বা গভর্নমেন্টের যে স্ট্রাকচার গুলো আছে, যেগুলো সবই পলিটিক্যাল সায়েন্সের এলিমেন্ট, আমি এটাই বোঝাতে চাচ্ছি। বা রেভুলেশন যে বিপ্লব গুলো হয়েছে, এগুলো সবকিছুই কিন্তু হিস্ট্রি থেকে আমরা দেখে শিক্ষা গ্রহণ করি। সো এটাই বলছে দ্য নলেজ অফ হিস্টোরিক্যাল ইভেন্টস ইজ এ ভাইটাল সোর্স অফ লার্নিং ফর পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ আমি যখনই এই রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাবো, হিস্ট্রির এই এলিমেন্ট গুলো থেকে কিন্তু আমি আমার আইডিয়া গুলো নিব, হুইচ মিনস হিস্ট্রি অ্যাজ অ্যাক্ট অ্যাজ এ টিচার, মানে আমাকে শিক্ষা দিচ্ছে যে আমার আসলে কিভাবে যাওয়া উচিত বা না ফর পলিটিক্যাল সায়েন্স। ওকে, সেকেন্ড যে কি পয়েন্ট আমি আবারও বলছি ইটস ওপেন সোর্স ফর ইউ, আমি আমার মতো করে কিছু কি পয়েন্ট কালেক্ট করেছি, ডেভেলপ করেছি। আপনি চাইলে আরো আপনার মতো করে আরো নতুন করে কি পয়েন্টস নিয়ে আসতে পারেন, যদি আমি এখানে প্রশ্নটা এখান থেকে করি। তো সেকেন্ড পয়েন্টে বলছে হিস্ট্রি প্রেজেন্ট এ রেকর্ড অফ দ্য evaluation of political institution.
দেখা যায় আমরা যে পলিটিক্যাল ইনস্টিটিউট গুলোর কথা বলছি, পলিটিক্যাল ইনস্টিটিউটের মধ্যে আমার গভর্নমেন্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইনস্টিটিউট। সেই পলিটিক্যাল ইনস্টিটিউটের ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে, অর্থাৎ চেঞ্জেসটা কিভাবে হয়েছে, এইটা কিন্তু আমার দেখার জন্য পলিটিক্যাল মানে এটা দেখার জন্য আমার কিন্তু হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্সটা খুব বেশি দরকার। মানে দরকারটা বলতে বোঝাচ্ছি হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল সায়েন্সের এখানে একটা দাঁড়ায়, মানে যে বিবর্তনটা হচ্ছে বিবর্তনটা বোঝার জন্য আমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ইম্পর্টেন্সটা আছে। কারণ আমি যখন এই বিবর্তনগুলো নিয়ে কথা বলবো তখন দেখা যাবে যে আহ আমি আমার যে গভর্নমেন্টের যে স্ট্রাকচারে যে বারবার চেঞ্জ আসছে, এটা থেকে ডিপেন্ড করে কিন্তু আমরা পরবর্তী যে থিওরি গুলো আছে সেখানে কিন্তু যেতে পারবো। মানে আমরা যে থিওরি যদি ডেভেলপ করতে চাই, বা ধরেন এখানে একটা এক্সাম্পল দিতে পারি, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। মোস্ট প্রবাবলি আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে কি এখন আর কেয়ারটেকার গভর্নমেন্ট আছে? নো ম্যাম। আচ্ছা, কেয়ারটেকার গভর্নমেন্ট কেন নাই এটা কি জানেন? এটা তো ম্যাম ওই যে আগের অভিজ্ঞতা থেকে ওরা বুঝতে পারছে যে ওটা রাখলে ম্যাম এটা তো বলা ঠিক না এখন। প্রপার ওয়েতে বলতে পারেন, মানে গঠনমূলক ভাবে বলা যেতে পারে। জি ম্যাম, মানে ওটাতে হয় হয়তো যদি তত্ত্বাবধায়ক সরকারটা এক পক্ষীয় দলের দিকে চলে যায় যে ওই দলকে সে সাপোর্ট দিবে ভালোভাবে, আহ মানে মেইন এটার কথা হলো কারণে। নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট পাওয়া যাচ্ছিল না। কেয়ারটেকার গভর্নমেন্ট ক্রিয়েট করার যে ওয়ে, তাতে আমরা নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট পাচ্ছিলাম না। ইজ ইট এরকম প্রবলেম ফেস করছিলাম? মানে একটা জি ম্যাম। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাংলায় যেটা বলে, সেটা পাচ্ছিলাম না, এরকম হচ্ছিল না? জি জি ম্যাম। ম্যাম। জি এবং ম্যাম। প্রতিবারই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে একটা আর্গুমেন্ট চলে আসছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো একটা স্পেসিফিক গভর্নমেন্টের হয়ে মানে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছে, বা কেয়ারটেকার গভর্নমেন্টের যে যে ধরনের আউটপুট হওয়ার কথা সেটা পাওয়া যাচ্ছে না। জি ম্যাম। সবচেয়ে যেই এক্সপিরিয়েন্সটা থেকে আসলে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে পরবর্তীতে বিলুপ্ত করা হলো এবং নতুন করে এখন যে স্ট্রাকচারটা ক্রিয়েট করা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, সেটা হচ্ছে গিয়ে মানে যে অন্তর্বর্তী, আমি আজকে এই ওয়ার্ডটাই জানি না। মেইন কথা হচ্ছে কি একটা আলাদা একটা গভর্নমেন্ট ক্রিয়েট করা হবে, যাদের কাজ হবে গিয়ে তাদের কাজ হবে শুধু নির্বাচনটা অ্যারেঞ্জ করা। এই একটা সময়ের মধ্যে তারা ইলেকশনটা অ্যারেঞ্জ করে ফেলবে, করে সেখান থেকে হচ্ছে গিয়ে আমার নতুন মানে ইলেকশন হবে, এবং তারপর যারা উইনার হবে সেখান থেকে আমাদের রুলিং পার্টি চলে আসবে। তো কথা হচ্ছে, এটার হওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের লাস্ট যে কেয়ারটেকার গভর্নমেন্টটা আমরা এক্সপিরিয়েন্স করলাম, সেই কেয়ারটেকার গভর্নমেন্টে আমাদের যেটা হলো যে তাদের মধ্যে উল্টা ক্ষমতা দখল করে ফেলার একটা প্রবণতা দেখা দিল। তারা একটা দীর্ঘ সময় ধরে ক্ষমতা দখল করে নিয়েছিলেন, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু অসাংবিধানিক একটা, যেটাকে বলে যে কনস্টিটিউশন, আমাদের যে কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু দ্যাট কেয়ারটেকার গভর্নমেন্টকে কিন্তু আমি কোনোভাবে সাপোর্ট করতে পারি না, বা কেয়ারটেকার গভর্নমেন্ট যে একটা একটা কান্ট্রির ক্ষমতায় থাকবে সেটাকে আমরা এখানে নিতে পারি না, এটাই বলতে চাচ্ছিলাম। তো সেটাই যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট মানে যে ঘটনাটা বলছে, সেখান থেকে কেয়ারটেকার গভর্নমেন্টে আমাদের একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো। কারণ তখন আমাদের যে যারা নেত্রী ছিলেন তাদেরকে অ্যারেস্ট করা, মানে নেত্রীও বলা উচিত না, মানে যারা পলিটিক্যাল লিডার ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে তাদেরকে আসলেই রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়। পরবর্তীতে ঘটনা যেটা ঘটে যে বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলই থাকবে না, এরকম একটা ঘটনা ধরনের চেষ্টা তাদের মধ্যে ছিল। বাংলাদেশকে মেইন কথা একটি স্বৈর, মানে যেটাকে আমরা বলতে পারি একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্রের দিকে, একনায়কতন্ত্র তো একটা ডিফারেন্ট, স্বৈরতন্ত্র বলা উচিত এখানে, যে একজন ক্ষমতায় এসে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে ফেললো এবং সেই ক্ষমতায় সে তার ইচ্ছে মতো চলতে শুরু করলো, এরকম একটা ঘটনা কিন্তু আমাদের তখন আমরা তখন দেখতে পাচ্ছিলাম যেটা চলে আসলো। তো আহ এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনা থেকে আমরা আসলে, এটা আমাদের জন্য লার্নিং ছিল, আমরা লার্ন করলাম। আম আমরা কেন, আমি আসলে ফুল গভর্নমেন্টের কথাই বলেছি। গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এখান থেকে লার্ন করলো যে পলিটিক্যাল পার্টি যেটা আমরা আসলে বুঝতে পারছি, মানে পলিটিক্যাল পার্টি তাদের যদি আমি রক্ষা করতে চাই বা তাদের যদি ইন্টারেস্টটাকে আমি আসলে রাখতে চাই, সেক্ষেত্রে আমার আসলে
এমন কোনো গভর্নমেন্ট মানে এমন কারোর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত না যারা অসাংবিধানিক। মানে আমার কনস্টিটিউশন তাদেরকে সাপোর্ট করে না। আমি এটা বোঝাতে চাচ্ছি। আমার কনস্টিটিউশন তাদেরকে সাপোর্ট করে না। তো এই ধরনের কাউকে আসলে ক্ষমতা দিয়ে দিলে আল্টিমেট রেজাল্টে এরকম হওয়ার পসিবিলিটি আছে। কারণ ক্ষমতা এমন একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যে আমি নিজে একটা দেশের রুলার হয়ে গেলাম। দেশটাকে চালাচ্ছি। তো আমি কি চাবো না যে আমার মতো ধরেন আমি এখন ক্ষমতায় আসলাম। তাহলে কি আমি কি চাবো যে কারণ আমার এখন একজন ফাইনান্স মিনিস্টার দরকার। তাহলে আমি ফাইনান্স মিনিস্টার হিসেবে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিব? আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিব নাকি ধরেন আমার যাকে পছন্দ, ধরেন আমি যাকে ট্রাস্ট করতে পারি আ আ ট্রাস্ট করতে পারি। তো তাকে আমি হচ্ছে গিয়ে আ আপনার হচ্ছে গিয়ে ক্ষমতায় মানে আমি ফাইনান্স মিনিস্টার বানাবো। ধরেন সাপোজ আপনি আমি যেকোনো ধরেন আমি বেলায়েতের কথা ধরি। বেলায়েত ধরেন সবচেয়ে মোস্ট এলিজিবল টু বি ফাইনান্স মিনিস্টার। বাট আমি দেখলাম আমি তো ওকে চিনি না। ওর সাথে আমার তেমন কোনো ইন্টারেকশন নাই বা ওকে ট্রাস্টওর্দি না। তো তখন আমি কি করব? তখন কি আমি বেলায়েতকে আমার ফাইনান্স মিনিস্টার বানাবো? নাকি ধরেন আমার বান্ধবী আছে যে কিনা হচ্ছে গিয়ে আপনার ও ফাইন্যান্স এর ফও জানে না। কিন্তু আমি বা ইকোনমিক্স এর কিছুই বুঝে না। কিন্তু দেখলাম আমার ফ্রেন্ড। সো আমি ওকে ফাইনান্স মিনিস্টার করে দিব। ওকে আমি ট্রাস্ট করতে পারি। এই সিচুয়েশন এ আমরা কি করি? এটাই করা হয় ম্যাম। এটাই এটাই কিন্তু হয়তো। করে। আপনারা যদি প্র্যাকটিসটা দেখেন মানে আমি ওইভাবে বলছি না যে মানে দলীয় লোকও বলা উচিত না। মানে যাকে আসলে ট্রাস্ট করতে পারে। আসলে বিষয়টাও থাকে। এখন আমি এখানে আসলে গভর্নমেন্টের দোষ দিতে পারি না। আমাকেও যদি নিউট্রাল গ্রাউন্ড থেকে এখানে চিন্তা করতে পারেন। আরে ভাই আমাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। কারণ ক্ষমতায় যদি আমি ক্ষমতা থেকে আমাকে অপসারণ করা হয় আমার লাইফ মানে আ আমি রিস্কে পড়ে যাবো। তো আমি যতদিন ক্ষমতায় থাকবো আমি তো চেষ্টা করব যাতে আমি যতটা সিকিউরড ওয়ে তে ক্ষমতায় থাকতে পারি। তো আমি এটাকে ডেফিনিটলি ব্যাড প্র্যাকটিস হিসেবে দেখছি না। তো যেটা বলছিলাম তো এই যে এক্সপেরিয়েন্স গুলো গভর্নমেন্ট এর হলো বা এই বা আমাদের যদি হোল বাংলাদেশের কথাই বলি, এই যে আমাদের যে এক্সপেরিয়েন্স হলো এটা আমাদের একটা ব্যাড এক্সপেরিয়েন্স ছিল। যে পুরো দেশের একটা ব্যবস্থার মধ্যে চেঞ্জেস আনা, পুরো হচ্ছে গিয়ে রুলিং যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতায় আসতে না দেওয়া। এই প্র্যাকটিস থেকে আমাদের আসলে যেটা লার্নিং হলো যে কেয়ারটেকার গভর্নমেন্টকে আসলে কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত এবং এমন কারো হাতে আসলে ক্ষমতা দিয়ে দেওয়া উচিত না, যার কারণে কিনা পুরো মানে যেটাকে বলা যায় যে পুরো দেশটার মানুষ সাফারার হয়। এটাই বলতে চাচ্ছি। পুরো দেশের মানুষ সাফারার হয় এবং হচ্ছে গিয়ে তারা ক্ষমতায় মানে তাদের যেটাকে বলা যেতে পারে যে তারা হচ্ছে গিয়ে ক্ষমতাটা না আসতে পারে। এরকম এক মানে আমি যেটাকে বলতে পারি যে মানে সাধারণ কেউ ক্ষমতায় আসতে পারবে না। এরকম একটা বিষয় আমরা চালু করে ফেললাম। তো এইখান থেকে তখন হচ্ছে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট এর আইডিয়াটা আসলো যে ঠিক আছে তাহলে তো আমরা এমন কাউকে অ্যাপয়েন্ট মানে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আমরা ভ্যানিশ করে দিতে পারি। ভ্যানিশ করে আমরা কি করতে পারি? এমন কাউকে ক্ষমতায় আ প্রদান করতে পারি যে কিনা ধরেন কেয়ারটেকার গভর্নমেন্ট এর জন্য স আ পার আ কিছুদিনের জন্য কাজ করে কিন্তু তার হাতে ক্ষমতাটা ওইভাবে থাকবে না। তাকে আসলে আচ্ছা কেয়ারটেকার গভর্নমেন্ট আরো একটা জিনিস বলি। মানে এখানে কিন্তু তাকে আসলে ক্ষমতাটা হ্যান্ড ওভার করা হচ্ছে না। ধরেন এখানে ইসির অনেক ক্ষমতা চলে আসে যে নির্বাচন কমিশনার যিনি তার অনেক ক্ষমতা চলে আসছে। বাট ইট ডাজন্ট মিন নির্বাচন কমিশনারের হাতে কিন্তু আমি ক্ষমতাটা দিয়ে দিয়েছি। আমি জাস্ট নির্বাচন কমিশনারকে নির্বাচন এরেঞ্জ করার জন্য যে আ কাজগুলো করতে হয় সেটা করার ক্ষমতাটা দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মধ্যে একটা বিষয় মানে আমি কিন্তু ক্ষমতা একচ্ছত্রভাবে আমার কাছে চলে আসে না। এই বিষয়টাই আমি বলতে চাচ্ছি। তো একচ্ছত্রভাবে যখন আমার কাছে চলে আসে আমি চাইলেও কিন্তু আসলে এখানে আ ক্ষমতা আরোহণ করতে পারব না বা এখানে এটাকে ক্ষমতা যেটাকে বলা যায় যে ক্যাপচার করে ফেলা সে ধরনের কোনো এক্টিভিটিস আসলে আমার মধ্যে থেকে আসা সম্ভব না। তো এই প্র্যাকটিস এর কারণেই যেটা হলো এই এক্সপেরিয়েন্স থেকে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টটাকে সরিয়ে দিলাম এবং মানে এই প্রথাটাকেই বিলুপ্ত করে আমরা নতুন করে হচ্ছে গিয়ে এখন নতুন যে সিস্টেম সেটাতে আমরা আসা শুরু করলাম যে না এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট বলে কিছু থাকবে না। উল্টো হচ্ছে গিয়ে আমরা ক্ষমতাটা আমরা আমাদের মতো করে হচ্ছে গিয়ে ক্ষমতায় আরোহণ করব। এরকম একটা বিষয় আমাদের মধ্যে কিন্তু চলে আসলো। তো এরপর আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, তাহলে বিষয়টা কি হলো? যে এই যে পলিটিক্যাল বিভিন্ন ইনস্টিটিউট আমি যেমন কেয়ারটেকার গভর্নমেন্টকে একটা ইনস্টিটিউট বলতে পারি। আমাদের লেজিসলেচার স্ট্রাকচার কি হবে? এটা একটা ইনস্টিটিউট বলতে এই ধরনের
বিষয়গুলো দেখেন আমরা এটাই লার্ন করলাম যে এগুলোকে নিয়ে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের আমাদের মোর ফোকাসড হতে হবে বা কেয়ারফুল হতে হবে এবং সেখান থেকে আমরা নতুন পলিসি ডেভেলপ করে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে সরিয়ে দিচ্ছি। আমার কথাটা এরকম দাঁড়াচ্ছে তাহলে আমরা শিক্ষাটা কোথা থেকে নিচ্ছি? অতীত থেকে না? মানে অতীতে জি কি ম্যাম, অতীত ঘটেছে থেকে। কি ঘটেছে না ঘটেছে বা ওটার ভালো দিকটা ছিল কিনা মানে খারাপ দিকও থাকতে পারে। সবসময় যে ভালো দিক জি থাকবে ম্যাম। তা না। ভালো খারাপ সব মিলিয়ে কিন্তু আমরা চিন্তা করলাম এবং করে দেখলাম যে এটা আমাদের জন্য আসলে ভালো না। তাহলে যেহেতু মানে এক্সপেরিয়েন্স ভালো না তখন আমরা এই প্রথাটাই আর রাখলাম না। তো এই জিনিসগুলো অর্থাৎ নতুন কোন ইনস্টিটিউশনের ডেভেলপমেন্ট এ বা কোন ইনস্টিটিউট মানে পলিটিক্যাল ইনস্টিটিউট, ইনস্টিটিউট বললে তো আমরা প্রতিষ্ঠান বুঝি, প্রতিষ্ঠানই আসলে। তো সেই প্রতিষ্ঠানে যদি কোনো ইমপ্রুভমেন্ট এর দরকার হয় এই ধরনের বিষয়াবলীর ক্ষেত্রে আমরা আসলে স্ট্রাকচারে চেঞ্জেস আনার ক্ষেত্রে এর যে প্রিভিয়াস যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আসলে চিন্তা করে থাকি যে সেখানে আসলে এর অ্যাক্টিভিটিস গুলো কেমন ছিল বা কিভাবে আসলে কাজগুলো তখন হচ্ছিল। সেই ওয়াইজ যদি আমাদের এক্সপেরিয়েন্স বেটার হয় তাহলে আমরা সেই ধরনের রেনোভেশন এ যাই। আর যদি মনে হয় যে না ভালো না যেমন আমি এখন একটা এক্সাম্পল দিলাম সেটা অনুযায়ী তখন যাচ্ছে না। এখন আপনার আরো একটা জিনিস মনে হতে আমি একদম নিউট্রাল গ্রাউন্ড থেকে বলছি। আপনার হয়তো মনে হতে পারে যে বাংলাদেশে হয়তো আমাদের উপর জোর করে এই ব্যবস্থাটা চাপিয়ে দেওয়া হচ্ছে। বাট সাবকন্টিনেন্টে আরো অনেক দেশ আছে যাদেরও কিন্তু এরকম অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা বলি আ আ এটা নাই। কেয়ারটেকার গভর্নমেন্ট না থেকে বরঞ্চ কেয়ারটেকার গভর্নমেন্টটা হয় হচ্ছে যে রুলিং পার্টি যেটা ক্ষমতায় থাকে তাদের থেকে কিছু মানুষ আ হচ্ছে গিয়ে কিছুদিনের জন্য স্পেসিফিক কিছু সেক্টরে ক্ষমতায় থাকে এবং তাদের মাধ্যমে নতুন করে নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা শুরু হয়। এবং এই জিনিসটার প্র্যাকটিস আছে হচ্ছে গিয়ে আপনার ইয়াতে আ শ্রীলঙ্কা বলছি, পাকিস্তানে। পাকিস্তানেও কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট বলে কিছু থাকে না। বরঞ্চ একটা সরকারের ক্ষমতা শেষ হয়ে গেলে তারা যেটা করে যে তারা নিজেদের তাদের খ ওই পলিটিক্যাল পার্টি থেকে কিছু অংশ আ মানে যে পার্টি ক্ষমতায় ছিল তাদের থেকে কিছু অংশ এসে বা এটা সিলেক্ট করা থাকে, প্রি-সিলেক্ট করা থাকে। তাদের কিছু অংশ এসে ক্ষমতাটা মানে ধরেন কিছু মানুষের হাতে ক্ষমতাটা ন্যস্ত করা হয় এবং তারা আবার ওই আগের যে গভর্নমেন্ট ছিল সেটারই পার্ট। এটা বলতে চাচ্ছি যে তারই পার্ট। তাদের হাতে ক্ষমতাটা আমরা দিলাম, দিয়ে বললাম যে, "তুমি এই তোমার হাতে ১ মাস সময়, ১ মাস সময়ের মধ্যে তুমি নির্বাচনটা এরেঞ্জ করো।" কিন্তু কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে তোমার হাতে কিন্তু ক্ষমতা দিয়ে দেওয়া হয়নি। তোমাকে যে সুযোগ দেওয়া হচ্ছে তুমি এই নির্বাচনটা এরেঞ্জ করবা। বিষয়টা এরকম থাকে। অর্থাৎ আমি কিন্তু ক্ষমতা একেবারে হস্তান্তরও করে দিচ্ছি না। তো ওই যে বললাম যে ক্ষমতা পেয়ে যে মাথা খারাপ হয়ে যাবে এই ধরনের ঘটনা তখন সেখানে ঘটার সুযোগ নেই। কারণ আমি তো হচ্ছে গিয়ে ক্ষমতা তাকে দিয়ে দেই নাই। ক্ষমতাটা আমার হাতেই আছে। শুধু তাকে বলেছি নির্বাচনটা এরেঞ্জ করার। কিছু মানুষের হাতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দিয়েছি। বলেছি নির্বাচন এরেঞ্জ করো। তো এই যে আমি যে ঘটনাটা বলছি দেখেন ইটস আ এক্সপেরিয়েন্স যেখানে আমরা দেখলাম যে আমাদের কারণে আমাদের এক্সপেরিয়েন্স এর কারণে আমাদের এক্সপেরিয়েন্সটা এমন হয়েছে যে সেখানে হচ্ছে গিয়ে যে আগের থেকে এক্সপেরিয়েন্সটা খারাপ হলে আমরা নতুন একটা স্ট্র্যাটেজিতে চলে আসছি। তো এই ধরনের অনেক আ আ ডেভেলপমেন্ট এ আমরা দেখব যে আমরা আইডিয়া গুলো মানে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে নিবো। এইজন্যই বলছে যে আমরা যখন পলিটিক্যাল ইন্সট্রুমেন্ট গুলো নিয়ে কাজ করি, ইনস্টিটিউশন গুলো নিয়ে কাজ করি, এটার এভলিউশন নিয়ে কাজ করি, এগুলার ডকুমেন্টেশন গুলো বা ইনফরমেশন গুলো আমরা পাই হচ্ছে গিয়ে আমাদের যে পলিটিক্যাল পার্টি ছিল আমাদের যে হিস্ট্রি ছিল সেই হিস্ট্রি আমাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করে থাকে। এটাই বলতে চাচ্ছি। ওকে। এরপর হচ্ছে 3rd পয়েন্টটা কি বলছে? হিস্ট্রি হেল্পস ডিটারমিনেশন অফ দ্য পলিটিক্যাল অবজেক্টিভস অ্যান্ড ভ্যালুস। এখন ধরেন এজ এ সিটিজেন আপনি চিন্তা করেন। সাপোজ আপনি একটা আ আ একটা দলকে আপনি ভোট দিতে চাচ্ছেন who believes in socialism সমাজতন্ত্রতে বিশ্বাস করে। এখন সমাজতন্ত্রতে বিশ্বাস করলে তাহলে তো আপনার এখন আগে বুঝতে হবে সমাজতন্ত্র জিনিসটা কি? বা হচ্ছে গিয়ে সমাজতন্ত্রের অ্যাকচুয়াল আউটপুটটা কি? যেটার কারণে আসলে আপনার কাছে মনে হচ্ছে যে এটা ইম্পোর্টেন্ট বা আপনি আসলেই আ সমাজতান্ত্রিক সরকার হলে আপনার জন্য ভালো হবে। এরকম অনেক কিন্তু বিষয়গুলো আসে।
তো এগুলো নিয়ে যদি আমরা কথা বলতেই যাই তাহলে যে এই জিনিসগুলো নিয়ে আইডিয়া থাকতে হবে না। আবার একইভাবে সেই রাজনৈতিক দলকেও তো আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে যে আপনি একটা ইন্ডিভিজুয়াল। আপনাকে কিন্তু ঠিক সেইভাবে অ্যাট্রাক্ট করতে হবে যাতে আপনি হচ্ছেন গিয়ে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এরকম একটা দলকে ভোট দিতে ইন্টারেস্টেড হন। আচ্ছা। তো এই যে বললেন যে আমার একটা পলিটিক্যাল পার্টির কিছু গোলস থাকতে পারে, অবজেক্টিভ থাকতে পারে। এই জিনিসগুলো আমি কোথা থেকে পাবো? বা এখানে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন এর কথা বলেছি। ইন্ডিয়ার যেটা হয় যে ইন্ডিয়ার অনেকগুলো প্রভিন্স আছে। তো বিভিন্ন প্রভিন্সে আমার কিন্তু কনস্টিটিউশন বা ওদের ল গুলা ডিফারেন্ট। ভুল বলছি, ওদের কনস্টিটিউশন সেম। বাট বিভিন্ন প্রভিন্সে ওদের ল গুলো হচ্ছে গিয়ে ডিফারেন্ট। তো এই যে ডিফারেন্ট ল গুলো আছে, সেই ল গুলো হচ্ছে গিয়ে আমি যখন ডেভেলপ হচ্ছে, তো এই ল গুলো ডেভেলপ করার সময় আমাকে তো জানতে হবে যে আমি আসলে কোন দেশের আ বিষয়গুলো নিয়ে কাজ করছি। তো আমার এই যে যখন আমি এই ধরনের চিন্তাগুলো করছি, তখন আমাকে আসলে হিস্ট্রি হেল্প করছে। বিকজ আ ওই সময় কি ঘটেছিল, ওটার ওই ঘটনার অবজেক্টিভ কি ছিল, ওই ঘটনার পরবর্তী ঘটনা কি ছিল, বা এই ঘটনাটা আদৌ ফ্রুটফুল কিনা, আমি এটা দিয়ে কাজ করতে পারবো কিনা। কত ঘটনা ঘটতে পারে। যেমন ধরেন আমি এখন দেশে অনেক বেশি মূল্যস্ফীতি। এজন্য আমি বাজার ব্যবস্থায় চলে গেলাম। অর্থাৎ একদম মার্কেট মনিটরিং শুরু করলাম মার্কেট কন্ট্রোল করার জন্য। মার্কেট মনিটরিং যদি আমি করা শুরু করি এটার কিন্তু ব্যাড ইমপ্যাক্ট আছে। আমি কিভাবে বললাম? কারণ এটার আমি হিস্ট্রি এরকমই বলে যে আমি যদি স্ট্রিক্টলি মার্কেটটাকে কন্ট্রোল করা শুরু করি ইন দ্যাট কেসেস যেটা হবে যে বেকারত্বের হার ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোল করতে গেলে এটা নেগেটিভ ইমপ্যাক্ট হিসেবে যেটা পড়ে সেটা হচ্ছে গিয়ে ইনফ্লেশন রেটটা বেড়ে যায়। ইনফ্লেশন রেটটা বাড়ে এবং হচ্ছে ইনফ্লেশন রেটটা কমে যায় মার্কেট কন্ট্রোল করলে। কিন্তু এটার আ নেগেটিভ ইমপ্যাক্ট হিসেবে যেটা পড়ে সেটা হচ্ছে গিয়ে যে আনএমপ্লয়মেন্ট রেট অর্থাৎ দেশে শিক্ষিত বেকার বলেন বা বেকারই বলা উচিত। যারা আনএমপ্লয়েড সেটা হচ্ছে লি লিটারেট, ইলিটারেট বোথ হতে পারে। তো সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে বেড়ে যায়। তো এই সংখ্যাটা যদি বেড়ে যায় আমরা তো অবশ্যই নিশ্চয়ই চাবো না যে আমাদের দেশে এমন হোক যে কোনো মানুষ কাজ পাচ্ছে না। এরকম একটা সিচুয়েশন এ থাকুক। অনেক মানুষের হাতে কাজ নাই। অনেক মানুষের হাতে কাজ নাই। ওই সিচুয়েশন এর থেকে বেটার হচ্ছে গিয়ে যে আমি আ ছোট হোক বড় হোক কাজ করছি। অনেকে আমার কথার এর সাথে এগ্রি করবে না বাট ইটস ট্রু। যে ছোট হোক বড় হোক আমি যদি একটা কাজ করছি তার মানে কাজ তো করছি, আর্নিং সোর্স টা তো থাকছে। এটা একটা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয় যে এটা যদি থাকে তাহলে দেখা যায় যে আমরা কিন্তু কাজ করার ব্যাপারে আমাদের মানুষের হাতে টাকা আছে। মানে কাজ করছে তার মানে আর্ন করছে। তো সেখান থেকে কিন্তু আমরা চাইলেই আ আ আমার যেটাকে বলা যায় যে আ আ একটা ভালো সিচুয়েশন আসতে পারে। তো এখন দেখেন এই পলিসিটা ডেভেলপ করতে চাচ্ছে। তো পলিসিটা যখন ডেভেলপ করতে যাবে এই একই জিনিস প্রিভিয়াস হিস্ট্রি কি বলে? যেমন এই ধরনের ইনফ্লেশন আমরা ১০ বছর আগেও একবার ফেস করেছিলাম যখন এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছিল। কেয়ারটেকার গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে আসলে খুবই হ্যাম্পার করেছিল ওভারঅল ইকোনমিটা আমি সেটাই বলব। তো এই হ্যাম্পার গুলো হওয়ার পরে কিভাবে গভর্নমেন্ট সিচুয়েশনটাকে ওভারকাম করেছে? আমাদের অবশ্যই সেটা জানা দরকার। তো ওগুলা নিয়ে এনালাইসিস করতে গেলেই দেখবেন যে এটার অ্যান্সার আপনি পেয়ে যাবেন। তো সেখানে দেখা যাচ্ছে যে স্ট্রিক্ট মার্কেট মনিটরিং এর বিষয়টাই কিন্তু ওখানেও ইম্পোর্টেন্স দিচ্ছে যে না যত যাই হোক মার্কেটটাকে মনিটর করতে হবে। অর্থাৎ মার্কেটে কি ঘটছে না ঘটছে এটা আমাকে কিন্তু রেগুলার বেসিস এ ফলো আপ নিতে হবে। তাহলেই একমাত্র পসিবল যে কোনো একটা ইকোনমিতে আনরেস্ট একটা সিচুয়েশন হলে সেটাকে কন্ট্রোল করা। তো এই যে এক্সপেরিয়েন্স গুলো আমার যেগুলো হলো, এই এক্সপেরিয়েন্স থেকে কিন্তু আমি নতুন করে চিন্তা করতে চাইলাম যে পা প্রা প্রোডাক্ট এর দাম কমাতে গেলে আমি কি করব? এই বিষয়গুলোই কিন্তু আমার হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে আপনার ইয়াতে আসে যে পলিটিক্যাল এখানে আমাকে হিস্ট্রি কিন্তু হেল্প করে। ওকে। দেন বলছে যে এটা অলরেডি আমরা কভার করে ফেলেছি। হিস্ট্রি প্রোভাইডস দ্য স্টাডি ম্যাটেরিয়াল ফর পলিটিক্যাল সায়েন্স যা আমার দরকার প্রয়োজনীয় ইনফরমেশন বা আমি যদি পলিটিক্যাল সায়েন্স এ রিসেন্টলি গো থ্রু পড়তে চাই। তখন যেমন আমি একটা এর কথা বললাম। টা বলার সাথে বললাম যে, "না আমার কাছে মনে হচ্ছে আমি একটু ভুল বলছি। আমি একটু চেক করে দেখি।" আমি চেক করে দেখলাম। দেখেন এই যে ইনফরমেশন গুলো আমাকে দিচ্ছে কি হিস্ট্রি। তো আমি ইফ আই ওয়ান্ট টু স্টাডি অ্যাবাউট দ্য কারেন্ট পলিটিক্যাল মুভমেন্ট সেটাও আমি যেমন পাবো, তেমনি প্রিভিয়াস পলিটিক্যাল মুভমেন্ট নিয়ে স্টাডি করতে চাইলেও পাবো। সো ইটস অ্যান
ইম্পর্টেন্ট ইনফরমেশন। ফিফথ অপশনে কি বলছে, হিস্ট্রি ইজ দ্য স্টোর হাউস অফ পলিটিক্যাল সায়েন্স। সেটা হচ্ছে কি এখন বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে, যেমন দেখেন ক্যাটেগরি গভর্নমেন্ট ডিলিট করার পরে আমরা সাকসেসফুলি 2টা নির্বাচন অ্যারেঞ্জ করেছি, সেখান থেকে অবশ্যই আমাদের কিছু এক্সপেরিয়েন্স আছে, ভালো হোক খারাপ হোক এক্সপেরিয়েন্স আছে। তো সেই এক্সপেরিয়েন্স এগুলো এখন কোথায় আছে, এগুলো কি আমার বর্তমান না, এগুলো কিন্তু অতীত হয়ে গেছে। তো অতীতের এক্সপেরিয়েন্স থেকে, হ্যাঁ বলেন স্যার। না ম্যাম, বলতেছি সহমত প্রকাশ করলাম ম্যাম। হ্যাঁ, তো আমাদের কিন্তু এক্সপেরিয়েন্স আছে, যেমন আমার এক্সপেরিয়েন্সে আমি অনেক কিছুই করেছি, তো সেটাই বলতে চাচ্ছি আমার এক্সপেরিয়েন্স আছে, এখন আমার ডিসিশন কিন্তু সেই ওয়াইজে হবে যে এখন একটা ইলেকশন হলে আমি আসলে সেখানে ভোট দিতে যাব কিনা, বা আমি কখনো সেখানে ইলেকশনে মানে যেটাকে বলা যায় যে নির্বাচনে অংশগ্রহণ করব কিনা, যেটা আই হ্যাভ দ্য রাইট টু বি ইলেক্টেড, আমরা এই রাইটস গুলো করবো। তো সেখানে আমার আছে, তো আমি চাইলে কিন্তু এগুলো করতে পারি। তো আমি এখন আসলে এটা আমার উপর ডিপেন্ড করবে আমি এগুলাতে যাব কি যাব না। তো এই এক্সপেরিয়েন্স আমার কোথা থেকে হচ্ছে, এই এক্সপেরিয়েন্স প্রিভিয়াসলি পলিটিক্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিস ইভেন্টস থেকে আমি কিন্তু এক্সপেরিয়েন্স গুলো নিয়ে আছি। তো আমি দেখলাম যে না, এটা আমার জন্য বেটার না, আমি কিন্তু সেটাতে গেলাম না, বেটার অপশন না দেখে আমি কিন্তু এখানে ট্রাই করলাম না। তো এই হলো গিয়ে বিষয় আশয় মোটামুটি। তো দেখেন মোটামুটি আমরা দেখতে পেলাম যে there is a very close relationship between political science and history. আমরা যখন ইকোনমিক্স পড়েছিলাম আমাদের কাছে মনে হয়েছিল যে ইকোনমিক্সই মনে হয় একমাত্র সাবজেক্ট যেটার সাথে পলিটিক্যাল সায়েন্সের রিলেশনশিপ আছে, কিন্তু আবারও আমি বললাম যে না, আমাদেরকে ভুল প্রমাণিত করে হিস্ট্রিও দেখিয়ে দিল যে না, হিস্ট্রির সাথেও পলিটিক্যাল সায়েন্সের খুবই ক্লোজ রিলেশনশিপ আছে, যেটা দিয়েও আসলে আমরা অনেক কিছু এক্সপ্লেন করতে পারি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা দেখবো যে আর কোন সাবজেক্টের সাথে আসলে রিলেশনশিপটা আছে কিনা। তো ঠিক একইভাবে আমি যদি ইফ আই টক অ্যাবাউট সোসিওলজির সাথেও দেখবো যে ইয়েস, আপনি বলে এ কেমন বিচার ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ এরকমই বিচার। দেখা যাবে যে সোশ্যাল সায়েন্সের যত সাবজেক্ট আছে একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্কড, তো একটা দিয়ে আরেকটা কে এক্সপ্লেন করা যায়। তো আমরা দেখতে পাবো যে সোসিওলজি বলেও যে একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টের কথা আমি বলছিলাম যে খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, যেখানে হিউম্যান বিহেভিয়ার নিয়ে বা অ্যাকচুয়ালি অ্যাজ আ সোশ্যাল বিং আওয়ার অ্যাক্টিভিটিস গুলো নিয়ে আসলে বেশি এখানে কথা হয়। তো সেই সাবজেক্টের সাথেও সেই সাবজেক্টের সাথেও কিন্তু আমার হিস্ট্রির একটা ক্লোজ রিলেশনশিপ আছে। তো আমি দেখি কি বলছে। আচ্ছা, কেউ একটু ভলেন্টিয়ারি প্রথম পয়েন্টটা বলেন। রাসেল বলেন প্রথম পয়েন্টটা কি লেখা এখানে। ম্যাম, হুম। প্রথম sociology is the science of society, whereas political science is the science of state and the government. আচ্ছা, কি সুন্দর একটা কথা বলেছে দেখেন, বলছে যে সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ দ্য সোসাইটি, অর্থাৎ আমি সমাজ নিয়ে যখন কথা বলবো সেটা কে, সোসিওলজি কথা বলছে। আর যখন আমি জি রাষ্ট্র ম্যাম। নিয়ে কথা বলবো তখন সেটা কে কথা বলছে, রাষ্ট্রের, মানে এটাও একটা সায়েন্স, যখন আমি এটা নিয়ে কথা বলবো হ্যাঁ, তখন কি কথা বলছে, গভর্নমেন্ট। পলিটিক্যাল সায়েন্স। তাহলে পলিটিক্যাল। রাষ্ট্রের একটা অংশই তো সমাজ না, মানে রাষ্ট্র, সমাজগুলো নিয়েই তো একটা রাষ্ট্র তৈরি হচ্ছে। তা রাষ্ট্রের একটা অংশ সমাজ, সেই সমাজ নিয়ে আলোচনা করছে সোসিওলজি, আর রাষ্ট্র নিয়ে আলোচনা করছে পলিটিক্যাল সায়েন্স। তাহলে কি এদের মধ্যে কি একটা গভীর সম্পর্ক বিদ্যমান না? জি ডিজেক্টলি আপনি ম্যাম। আমার সাথে চাইলে করতে পারেন, আপনার কাছে মনেই হতে পারে যে না ম্যাডাম গভীর সম্পর্ক নাই। তো আমি আরো বুঝিয়ে বলবো, দেখেন আমি ধরেন আপনি একটা সমাজে থাকেন, এইভাবে বলি না যে আমি একটা সমাজে থাকি। তো আমার সমাজটা বলতে আমি কি বুঝি, আমার আশেপাশে যারা আছেন তাদের নিয়েই তো আমার সমাজ, নাকি আমি আশেপাশে যে পশু পাখি আছে তাদেরকে নিয়ে আমার সমাজ, নাকি সুন্দরবনে যে গাছপালা গুলো আছে ওদেরকে নিয়ে আমার সমাজ। না ম্যাম, মানুষ নিয়ে থাকাটাই সমাজ। তো মানুষ আমাদের নিয়ে, আমাদের বাসার চারপাশে যা আছে এদেরকে নিয়ে তো আমাদের সমাজ আর কি। এক্স্যাক্টলি আমার আশেপাশে যারা আছেন তাদেরকে নিয়ে আমি যেটাকে এদেরকে বুঝি নিয়ে সেটা আমাদের আমার সমাজ। সমাজ। তাহলে জি ম্যাম। তাদেরকে নিয়ে আমার সমাজ, এই সমাজগুলো নিয়েই আবার হচ্ছে গিয়ে আমরা কি পাচ্ছি, আমাদের যে রাষ্ট্র বাংলাদেশকে পেলাম। আচ্ছা, তাহলে বাংলাদেশও এইভাবে আসলো। এখন আসি, তাহলে এইভাবে বাংলাদেশ আসলো, তাহলে বাংলাদেশটাকে নিয়ে আলোচনা করছে হচ্ছে গিয়ে সোসিওলজি। আর আমার আশেপাশে যে সমাজ, সরি ভুল বললাম, বাংলাদেশকে নিয়ে আলোচনা করছে হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স। আর আমার আশেপাশে যে সমাজ তাকে নিয়ে আলোচনা করছে সোসিওলজি। তো আমার আশেপাশের সমাজ তো বাংলাদেশেরই অংশ।
তাহলে কি সোসিওলজি আর পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কি সম্পর্ক আছে না? অবশ্যই। নাহলে একটা আরেকটার অংশ হয়ে আছে, এখানে আলাপ আলোচনা হচ্ছে, তাহলে কিভাবে আমরা চলবো? আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, আরেকবার বুঝাই বলি। ক্লিয়ার। মানে সমাজে বিভিন্ন ধরনের সমস্যা, আমাদের আমাদের দেখবেন যে শহরাঞ্চলে সমাজ ব্যবস্থা একরকম, গ্রামাঞ্চলে সমাজ ব্যবস্থা আরেকরকম। যেমন শহরাঞ্চলে এখন একটা কমন প্র্যাকটিস, আমরা কিন্তু এটা খুব ব্যাড প্র্যাকটিস অবভিয়াসলি আমি বলবো যে আমাদের মধ্যে সোশ্যাল বন্ডিংটা কমে আসছে। আমরা একই সমাজের থেকে আমরা জানি না আশেপাশে কে থাকে, বা প্র্যাকটিসটা এরকম দেখা যাচ্ছে যে বন্ধনটা কমে যাচ্ছে। তো আমি যেটা ফিল করি যে এটা কেন হয়েছে, এটার পিছে রিজন হচ্ছে যে আমরা অতি ব্যস্ত, আমাদের নিজের জীবনটাকে নিয়ে অতি ব্যস্ত। আমরা স্টুডেন্টই হই বা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আমরা যদি স্টুডেন্ট হই, আচ্ছা একটু আমি জাস্ট 10 সেকেন্ড পর আপনাকে আবার, মানে আমি একটু করছি, একটু রেকর্ডিংটা একটু পজ করলাম। রেকর্ডিং স্টার্ট হয়েছে না? জি ম্যাম। আচ্ছা, তো যেটা হলো যে আমি যেটা বলছিলাম যে আমাদের এই ঘটনাটা ঘটার রিজনটা আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা অতি ব্যস্ত। এখন দেখেন, আমি আমার কথাই যদি চিন্তা করি, আমি আমার আশেপাশের প্রতিবেশীকে কতটা সময় দিচ্ছি। আমি নিজেই নিজের নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমার আশেপাশের প্রতিবেশীদের সময় দেওয়ার আমার কোনো সুযোগ নাই। তা আমার আশেপাশের প্রতিবেশীদের যখন আমার সময় দেওয়ার সুযোগ নাই, তখন আমি যেটাতে গেলাম সেটা হচ্ছে গিয়ে যে আমি আমার নিজের বিষয়টাতেই মানে আমি আমার নিজের বিষয়টাতেই হচ্ছে গিয়ে আ ব্যস্ত। তাহলে এখন আমি যদি আমার নিজের বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই, তাহলে আমি যদি নিজের বিষয় নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমার যখন প্রবলেম হবে, তখন আমার পাশে কে এসে দাঁড়াবে? তাই না? কারণ আমি তো তার বিপদে দাঁড়াচ্ছি না। আমি এখানে আরেকটা জিনিস বিলিভ করি। আপনি যেভাবে ট্রিটেড হতে চান, ধরেন আপনি চিন্তা করেন যে ধরেন আপনার মা আপনার সাথে খুব ওয়েল বিহেভড হবে। ধরেন আপনি এইটা ফিল করেন, বা আপনার সিবলিংস আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। আপনি এইটা চিন্তা করছেন। এই জিনিসটা যদি আপনার থিংকিং এর মধ্যে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? আমি মনে করি আগে আপনার দিক থেকে সেই অ্যাপ্রোচেসটা থাকতে হবে যে আপনি তাদের সাথে ওয়েল বিহেভ, আপনি তাদের আপনি তাদের সাথে ওয়েল বিহেভ, আপনি তাদেরকে হচ্ছে গিয়ে সময় দিচ্ছেন। আপনি তাদের বিপদে আপদে আ সবসময় পাশে দাঁড়াচ্ছেন। তখন আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন যে উনাদের কাছ থেকে আপনি পারবেন। আমার কথা, আমি এইভাবে বিলিভ করি, আপনি কারোর ভালোবাসা পেতে চাইলে আগে তাকে ভালোবাসেন। সেটা যেকোনো ধরনের ভালোবাসা হতে পারে। সেটা বাবা-মার কাছ থেকে পাওয়া ভালোবাসাও হতে পারে। আবার হচ্ছে গিয়ে আমার যেটাকে বলা যায় যে আমি যেটাকে বলতে পারি যে আমার ভাই-বোনের কাছ থেকে পাওয়া বন্ধুদের ভালোবাসাও হতে পারে। তো আগে যেই বন্ধুর কাছ থেকে আপনি যেরকম করে ট্রিটেড হতে চান, আপনি আগে নিজে তাকে সেভাবে ট্রিট করেন। তারপর দেখেন সে আপনাকে ট্রিট করে কিনা। তো সমাজ ব্যবস্থা কিন্তু একেক রকম হয়। তো এই যে সমাজ ব্যবস্থাটা নিয়ে, সেটা নিয়ে আলোচনা করছে আমার এই সোসিওলজি। ইন দ্য সেম টাইম আমাদের যে এই সমাজ ব্যবস্থাগুলো নিয়ে যেটা বা যেই অংশটা তৈরি হলো, সেটাই হচ্ছে রাষ্ট্র বলছে। সে রাষ্ট্র নিয়ে আলোচনা করছে যে পলিটিক্যাল সায়েন্স। তাহলে একটার অংশ একটা আরেকটার অংশ। তাহলে আলোচনা যেহেতু হচ্ছে, তাহলে অবশ্যই তাদের মধ্যে একটা ক্লোজ রিলেশনশিপ আছে। এটাই বলতে চাচ্ছিলাম। এরপরে যেটা আসি সেটা হচ্ছে গিয়ে আ যেটা বলছে যে sociology studies all kind of social organized and unorganized, while the political science studies politically organized society. দেখেন কথাটা জাস্ট ঘুরায় ফিরায় বলল যে সমাজে যে মানে সংঘবদ্ধ যে গোষ্ঠীগুলো থাকে বা যে প্রতিষ্ঠানগুলো থাকে, সেটা অর্গানাইজড ও হতে পারে, আনঅর্গানাইজড ও হতে পারে। যেমন আমরা কিন্তু আহ আহ সংসার সংসার না, সরি ভুল বললাম, ফ্যামিলিকে বলি এটা একটা অর্গানাইজড ইনস্টিটিউট, বা ফ্যামিলিকে আমরা একটা যেটাকে বলা যায় যে যে ইনস্টিটিউটে মানে মানে গ্রাউন্ড আছে, এরকম একটা ইনস্টিটিউট বলি। এরকম আনঅর্গানাইজড, যেমন ফ্রেন্ডশিপটাকে আপনি কিন্তু এটাকে অর্গানাইজড বলতে পারবেন না, বিকজ এখানে কোনো লিগ্যাল ডকুমেন্টেশন থাকে না। তো দেখা যাবে যে আপনি যদি ফ্যামিলি নিয়ে কথা বলেন এন্ড ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলেন, এই সবকিছু সোসিওলজি কিন্তু এগুলো আলোচনা করবে যে এগুলার ভ্যারিয়েশন। যেমন এখানে বলাই যাবে যে কেন আপনার বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে, এগুলো নিয়ে কথা বলার অনেক জায়গা আছে। বা পরিবার ব্যবস্থাটা কেমন হবে সেটা নিয়ে অনেক কথাবার্তা সোসিওলজিতে আসে। এখন আসি যে পলিটিক্যাল সায়েন্সে যখন আমরা
যাচ্ছি, সেখানে সে পলিটিক্যালি অর্গানাইজ সোসাইটি নিয়ে কথা বলছে, অর্থাৎ পলিটিক্যাল ভিউটা কি হচ্ছে সোসাইটি সেটা নিয়ে কিন্তু পলিটিক্যাল সায়েন্স মেইনলি কনসার্ন দেখাচ্ছে। এখানে আমার ফ্যামিলির কি ভিউ সেটা কনসার্ন না, বাট পলিটিক্যালি এখানে ভিউজটা কি আসছে সেটা নিয়ে দেখাচ্ছে। তাহলে কি দুটো কি একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক না? যে আমি সাপোজ আমার সোসিওলজি ফ্যামিলি নিয়ে কথা বললো, কিন্তু সে ফ্যামিলি পলিটিক্যাল ভিউটা কি সেটা নিয়ে কথা বললো পলিটিক্যাল সায়েন্স, তাহলে কিন্তু এই ক্ষেত্রে তাহলে ফ্যামিলিটা যদি অর্গানাইজড হয় সেখান থেকে আমার পলিটিক্যাল সায়েন্সের একটা অর্গানাইজড একটা ওয়ে আসতে পারি, এরকম। তারপরে বলছে দ্য স্কোপ অফ সোসিওলজি ইজ ফাউন্ড ওয়াইডার দেন দ্য স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স। ডেফিনেটলি পলিটিক্যাল সায়েন্স খুব ন্যারো ফিল্ডে আসলে আলোচনা হয়, শুধুমাত্র রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা হচ্ছে। আমি একদম যদি ওয়ান সেন্টেন্সে বলতে চাই, সোসিওলজি তা না। সোসিওলজি অনেক ধরনের সভ্যতার যদি আমি সাথে চাইলে কানেক্টেড করতে পারি, সভ্যতার বিকাশ সেটা নিয়ে কানেক্টেড করতে পারি, সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলতে পারি, সমাজে যে ইনস্টিটিউট গুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে পারি, আমার হিউম্যান নেচার বিহেভিয়ার, আমাদের এখন ধরেন আমরা এখন মানসিক একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের যে মেন্টাল যে এটাকে কি বলা যায়, মেন্টাল হেলথ নিয়ে যেটা বলতে পারি, এগুলো নিয়েও দেখা যাবে সোসিওলজির মধ্যে ইন্টারলিঙ্ক হবে, আমরা কথাবার্তা বলতে পারবো। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখানে সোসিওলজির ফিল্ডটা অনেকটা ওয়াইডার দেন দ্য ফিল্ড অফ পলিটিক্যাল সায়েন্স। এটাই আমার আসলে মেনলি কথা ছিল। আচ্ছা, ফোর্থ পয়েন্টে কি যাচ্ছে, সোসিওলজি স্টাডিজ ম্যান অ্যাজ এ ফান্ডামেন্টাল a social element, whereas the political science studies man as a political element. আচ্ছা, মেইন কথা হচ্ছে মানুষ মানে ইন্ডিভিজুয়ালকে আমরা এখানে কিভাবে ট্রিটেড করছি এভাবে বলছি। তো ইন্ডিভিজুয়ালিজমে আমার মানে সোসিওলজিতে ইন্ডিভিজুয়ালকে অ্যাজ এ সোশ্যাল এনিমেল, সামাজিক জীব হিসেবে আমরা চিন্তা করছি। আর পলিটিক্যাল সায়েন্সে যখন আমরা ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলি এটাকে আমরা রাজনৈতিক একটা জীব, মানে পলিটিক্যাল জীব তো এইভাবে বলা যায় না, পলিটিক্যাল এনিমেল এইভাবে, মানে পলিটিক্যাল একটা ইউনিট হিসেবে আমরা এখানে একদম কোর ইউনিট হিসেবে আমি এখানে এটাকে চিন্তা করে থাকি। ফিফথ পয়েন্টে বলছে সোসিওলজি ইজ দ্য জেনারেল সায়েন্স এন্ড ইটস রিলেটিভলি ইয়াঙ্গার, বাট পলিটিক্যাল সায়েন্স ইজ স্পেশাল এন্ড ওল্ডার দেন সোসিওলজি। ইয়েস, ইটস ট্রু। আমি মনে হয় ফার্স্ট ক্লাসে এটা বলেছিলাম যে অ্যারিস্টটল বা প্লেটো বা সক্রেটিস দে প্র্যাকটিসেস অ্যাবাউট পলিটিক্যাল সায়েন্স, হুইচ মিনস আজ থেকে প্রায় আমার হিসাবে এরকম ছিল যে তাদের জন্ম আজ থেকে প্রায় খ্রিস্টপূর্ব 2500 অব্দ পূর্বে। সো 2500 বছর আগেও পলিটিক্যাল সায়েন্স বা এই জ্ঞানের বিকাশ ছিল। কিন্তু আমি যদি সোসিওলজির কথা বলি, সোসিওলজি কম্পারেটিভলি মডার্ন একটা সোসিওলজি স্টার্ট আপটা আমি যেটা জানি সেটা জানি না, কিন্তু এই মানে আমি যেটাকে এখন মডার্ন এরা যেটাকে বলছি, এই টাইমে দেখা গেল যে সমাজ ব্যবস্থা বা সমাজ ব্যবস্থার ক্রম বিকাশ। আচ্ছা, আপনারা তো সোসিওলজি 2 একটা ক্লাস করেছেন, ওখানে কি বলেছে সোসিওলজি ফাদার কে? হু ইজ দ্য ফাদার অফ সোসিওলজি, জানেন? কথা না বললে তো হবে না, জানলে বলবেন জানি, না জানলে বলবেন ম্যাডাম জানি না। ম্যাম আমরা এখনো ক্লাস করিনি ম্যাম সোশিওলজি। সোশিওলজি ম্যাম আমরা পাইনি। একজন না দুইজন ছিলেন যে ক্লাস করছেন, সোসিওলজি কোর্সটা এবার পেয়েছেন। বেলায়েত হোসেন মেবি ম্যাম ম্যাম। আমি করতেছি ম্যাম। আচ্ছা, বেলায়েত কি বলেছে স্যার, হু ইজ দ্য ফাদার অফ সোসিওলজি? জি ম্যাম, বলছে তো ম্যাম, আমি মুখস্থ করছিলাম, এই মুহূর্তে মনে হচ্ছে না ম্যাম। আচ্ছা, এমনি এটা ম্যাম বলেন তো। অনেকগুলো ইয়ে আছে তো, ওই আচ্ছা, যেমন কার্ল মার্কস ম্যাম, উনি আলোচনা করেছিলেন যে ওই যে আমেরিকান যে সরকার ব্যবস্থা, রাশিয়ার সরকার ব্যবস্থা আলাদা। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে ওনার জন্য দায়ী ম্যাম। কার্ল মার্কস হচ্ছে গিয়ে সোশ্যালিজম যেটাকে বলা যায় সেটা সোশ্যালিজম মানে সমাজতন্ত্র, এটাতে বিশ্বাস করে, জি ম্যাম। যেখানে ক্লাস ডিসক্রিমিনেশন থাকবে না, ইনকাম ডিসক্রিমিনেশন থাকবে না, এরকম একটা বিষয়, এক ধরনের সমাজ ব্যবস্থা বিশ্বাস করে। কিন্তু আমেরিকার সমাজ ব্যবস্থাটা হচ্ছে এরকম, যেখানে গণতন্ত্র বিশ্বাস করে, জনগণের ইচ্ছার উপরে সবকিছু ডিপেন্ড করবে, এরকম ডিফারেন্স জি তো ম্যাম। দুইটার মধ্যে। তো আমি আচ্ছা, ওটাও যদি না মনে থাকে সমস্যা নাই, এটা বলেন তো কবে সোসিওলজির প্র্যাকটিসটা অ্যাজ এ সেপারেট ডিসিপ্লিন প্র্যাকটিসটা কবে থেকে স্টার্ট হয়েছে একটা সাবজেক্ট হিসেবে? এরকম কি কোনো স্পেসিফিক টাইম ফ্রেম আছে? টাইম ফ্রেম ম্যাম, বা এটা তো ধরেন, হ্যাঁ বলেন হ্যাঁ বলেন। বলেন তো ম্যাম, আপনি বলেন ম্যাম।
আমি জানি না বিধায় জিজ্ঞাসা করছি যে এমন যে 1900 শতকের শুরুতে সোসিওলজির প্র্যাকটিস শুরু হয় বা 1800 শতকের না, হ্যাঁ জি ম্যাম, এটা 1888 থেকে প্র্যাকটিসটা শুরু হয়। 1800 শতক থেকে, আচ্ছা এটাই জানা হুম। দরকার ছিল। আচ্ছা ধরে নিলাম যে আমরা জানলাম এখন ইনফরমেশন যে 1800 শতক থেকে সোসিওলজির প্র্যাকটিস শুরু হয়। মানে কি 200 বছর, 300 বছর হায়েস্ট। কিন্তু পলিটিক্যাল সায়েন্স এটা নিয়ে আমি বলছিলাম যে অ্যারিস্টটল ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। তার সময় থেকে পলিটিক্যাল সায়েন্স মানে যে থিওরিজ এন্ড আদার্স এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আপনি বলতে পারেন ম্যাডাম পলিটিক্যাল সায়েন্সের থিওরি কি? আমরা এরপরেই পড়বো স্টেট, মানে রাষ্ট্র নিয়ে জানবো। এই রাষ্ট্র ব্যবস্থা কি, রাষ্ট্র কিভাবে তৈরি হলো, এটাও কিন্তু একটা থিওরি। এগুলা ওই সময় থেকে প্র্যাকটিস হয়ে আসে। বা গভর্নমেন্ট কি, এগুলাও পড়বো, গভর্নমেন্টের পার্ট পড়বো। তারপরে অ্যাজ এ সিটিজেন আপনার রাইট কি, এগুলো অনেক আগে থেকে ডেভেলপ হওয়া থিওরি। তো এই সব ডেভেলপ এগুলো কিন্তু অনেক আগে হয়েছে। তো এই জন্যই বলছে যে পলিটিক্যাল সায়েন্স ইজ কম্পারেটিভলি ওল্ডার দেন সোসিওলজি। সোসিওলজি বেশ ইয়াং একটা সাবজেক্ট, বাট এর এরিয়া অফ ইন্টারেস্ট অনেক ব্রডার দেন দ্য পলিটিক্যাল সায়েন্স। আচ্ছা দেন এটা বলছে দ্য অ্যাপ্রোচেস অফ, এই যে একই কথা, দ্য অ্যাপ্রোচেস অফ সোসিওলজি ইজ ডিফারেন্ট দেন দ্য পলিটিক্যাল সায়েন্স। এই যে বেলায়েতের কথা থেকে আসা গেল যে দেখেন রাজনৈতিক রাজনৈতিক আলাপ আলোচনা করব হচ্ছে কি আমি পলিটিক্যাল সায়েন্স, আমার বিহেভিয়ার আমার থট এগুলো নিয়ে আলোচ আলোচনা হবে। কিন্তু একটা দেশের অর্থ ব্যবস্থাও যে ডিফারেন্ট, এই যে সোসিওলজির কথা বললাম বা সরি সোশ্যালিজম বললাম, মার্কস যে ধরনের সোশ্যালিজম ফলো করতে, আবার হচ্ছে গিয়ে আমি আহ, যদি ভেনেজুয়েলাতে এখন যাই বা কিউবাতে যদি যাই যেখানে এখনো সোশ্যালিজমটাকে ফলো করা হচ্ছে, সেখানে কিন্তু আবার আপনি একটা বেশ ভালো ডিফারেন্স খুঁজে পাবেন। তো এই যে অ্যাপ্রোচেস গুলোর মধ্যে ডিফারেন্স আছে বা পয়েন্ট অফ ভিউর মধ্যে ডিফারেন্স আছে, তো এগুলোর আসলে আমরা দেখবো যে দুটো এক কাছাকাছি ধরনের সাবজেক্ট বা দুজনের মধ্যে সম্পর্ক আছে, বাট থিওরিজ বা আদার্স নিয়ে যখন আমি কথা বলতে যাব সেখানে আমি কিন্তু এদের মধ্যে এক ধরনের চেঞ্জেস আমরা দেখতে পাবো। ওকে, সো এটা ছিল হচ্ছে কি আমাদের যেটা ফার্স্ট চ্যাপ্টার আমরা আমাদের বই থেকে পড়ছিলাম সেটার উপরে। আমাদের আমরা এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করবো দ্যাটস অ্যাবাউট দ্য স্টেট। এবং এটার জন্য আমরা একটা হচ্ছে গিয়ে একটা চ্যাপ্টারও আছে আমাদের। আমি এটা পিডিএফটা আজকে শেয়ার করে দেবো আপনাদের সাথে। আমি তো ওপেন করছি পিডিএফটা। তো সেখান থেকে আমরা আসলে এই চ্যাপ্টারে আমরা যেটা পড়বো, একটু ওয়েট করি, পিডিএফটা ওপেন করে নিই। মজার বিষয়টা আপনাদের একটু দেখাই। তো কোথায় গেল, দ্য নেচার অফ স্টেট। আচ্ছা আমরা এই চ্যাপ্টার 3টা পড়বো, দ্য নেচার অফ স্টেট, এটা দিয়ে স্টার্ট করব। এরপরে তো এখানে আমরা জানবো যে স্টেটটা কি, স্টেটের এলিমেন্ট গুলো কি, যে ডেফিনেশনে আসবো, ডেফিনেশন তারপরে স্টেটের এলিমেন্ট আমরা পাবো। যে কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা স্টেট ক্রিয়েট হবে। আমরা হয়তো দেখে মনে হচ্ছে যে খুব ইজি, পপুলেশন, টেরিটরি, গভর্নমেন্ট, সভরেনিটি, কিন্তু এগুলোর এরিয়া অফ ইন্টারেস্ট ডিফারেন্ট। এখানে আমরা যাব দেন স্পেসিফিকলি আবার পপুলেশন, গভর্নমেন্ট বলতে কি বুঝে এগুলোতে যাব। তো এটার জন্য আবার একটা স্লাইডও আছে। এরপরে দেখবো হচ্ছে গিয়ে দ্য অরিজিন অফ স্টেট। আমি বললাম যে হ্যাঁ স্টেট এইভাবে ক্রিয়েট হয়েছে বা স্টেটের একটা ডেফিনেশন পাবো, কিন্তু স্টেটটা কিভাবে ক্রিয়েট হলো সেটার জন্য কয়েকটা থিওরিজ আছে। 4টা থিওরি আছে। 4টা থিওরির মধ্যে আমরা 2টা থিওরি পড়বো। একটা হচ্ছে ডিভাইন অরিজিন থিওরি, আর একটা হচ্ছে গিয়ে আপনার আহ যেটাকে বলা যায় যে হিস্ট্রিক্যাল অর ইভ্যালুয়েশনারি থিওরি। এই দুটো থিওরিকে মেইনলি আমরা হচ্ছে গিয়ে এখানে ফোকাস করে থাকি। তো মজার বিষয়, আমি এটাতে মজা পেলাম, এটা হচ্ছে গিয়ে স্প্রিং এ আমার বানানো ছিল, কিন্তু ওইটাও আমি লেকচার 5-এ কভার করেছিলাম। আপনাদেরও একই রকম এটা কভার করে আসবো হচ্ছে আমি লেকচার 5-এ, তো দুটো মিলে গেছে, এই জন্যই মজাটা পেলাম, এটা একটু দেখালাম। তো চলে যাই আমাদের নেক্সট টপিকে। আমরা আজকে যেটা নিয়ে স্টার্ট করছি চ্যাপ্টার 3। এখানে আসলে আমরা আইডিয়া নিব যে রাষ্ট্রটা কি। এখন দেখেন আমরা প্রথমে পড়লাম, দেখেন আমাদের পড়ার কিন্তু একটা কন্টিনিউটি আছে। প্রথমে আমরা কম্পারেটিভ গভর্নমেন্ট বোঝার জন্য আমরা এর একদম কোর যে সাবজেক্ট যেটা সেটা সম্পর্কে জানবো, হুইচ ইজ পলিটিক্যাল সায়েন্স। তারপরে আমরা যেটা করলাম যে কম্পারেটিভ গভর্নমেন্টের যে ভাই বোন মানে হচ্ছে কি অন্য যে আদার সোশ্যাল সায়েন্স সাবজেক্ট আছে সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করি এবং এদের সাথে পলিটিক্যাল সায়েন্সের রিলেশনশিপটা কি সেটা এক্সপ্লেন করলাম। এরপরে চলে আসি যেটা আমরা গভর্নমেন্ট নিয়ে বুঝতে চাচ্ছি বা গভর্নমেন্টের স্ট্রাকচার বা ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্ট নিয়ে বুঝতে চাচ্ছি, তাহলে আমাদের এরপরে কি জানা উচিত, একটা রাষ্ট্র কিরকম হতে পারে, রাষ্ট্র ব্যবস্থা কিরকম হতে পারে, এটা সম্পর্কে জানা উচিত।
তো এরপরে আমরা পড়বোই হচ্ছে স্টেট নিয়ে, এই যে কান্ট্রি, স্টেট, বাংলায় বলছি রাষ্ট্র, দেশ একই জিনিস। তো এরপরে আমরা হচ্ছে স্টেট নিয়ে পড়বো। স্টেট সম্পর্কে জানার পরেই আচ্ছা স্টেটে আমরা কি কি পড়তে পারি, স্টেট কি সেটা জানবো, হোয়াট আর দ্য এলিমেন্ট, মানে স্টেটের কতগুলো এলিমেন্ট থাকতে পারে, কি কি নিয়ে একটা রাষ্ট্র গঠন হতে পারে সেটা সম্পর্কে জানবো। তারপরে একটা খুব কমন কোশ্চেন, সেটা হচ্ছে ম্যাডাম আমরা যে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানছি, কি রাষ্ট্রটা কি এরকম ছিল? ধরেন চিন্তা করেন তো, আজ থেকে 200 বছর আগে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল? 200 বছর কি, আজকে 50 বছর আগেই বাংলাদেশ ছিল না। আরো 50 বছর আগে যান, তখন এই পুরো ভারতবর্ষের কোনো অস্তিত্ব ছিল না। ভারতবর্ষটা কলোনি ছিল, ব্রিটিশ কলোনি যেটাকে আমরা বলতাম। তারও আরো 100 বছর আগে যান, তখন ভারতবর্ষ বলে ব্রিটিশ কলোনি এগুলো কিছুই ছিল না। তখন ছিল যে ফিউডালিজম, সামন্তবাদ, এক একটা রাজা এক একটা টেরিটরি দখল করে রাখতেন। সেগুলো হচ্ছে গিয়ে তারা আপনার তারা দখল করে রাখতেন এবং তার সেগুলো হচ্ছে গিয়ে তারা মানে কন্ট্রোল করতেন। এভাবে সামন্তবাদ ছিল। আচ্ছা তারও আগে যদি যাই, তার আগে গেলে দেখা যাবে যে মানুষ আসলে সংঘবদ্ধ হয়ে গোষ্ঠী আকারে মানে বসবাস করতো। কোনো সমাজ ব্যবস্থা বা এরকম কিছু ছিল না। তখন এই গোষ্ঠীটাকে ধরা হতো, তারা একটা টেরিটরিতে থাকবে, সেই টেরিটরিটাই তাদের রাষ্ট্র, ছোট্ট একটা টেরিটরি থাকবে, সেটাই তাদের রাষ্ট্র, এইভাবে চিন্তা করতো। তো কখনো কি মনে হয়েছে এই যে একটা অর্গানাইজড একটা ইনস্টিটিউট, এই যে কান্ট্রি স্টেট আমরা দেখছি, এটা কিভাবে আসলো? তো এটার পিছনে আসলে দুইটা থিওরি আছে। একটা থিওরি হচ্ছে খুব মজার থিওরি, ডিভাইন অরিজিন থিওরি, যেটাকে দেখবো যে সৃষ্টিকর্তাই বানাই দিয়ে গেছেন যে রাষ্ট্র কেমন হবে। অনেকটা এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। আর একটা থিওরি পাবো হিস্টোরিক্যাল আর রিভলিউশনারি থিওরি, ওখানে আবার দেখবো যে কিছু ম্যাটেরিয়ালস পাবো, যেমন রিলিজিয়ন দিয়ে ব্যাখ্যা করা যাবে, কিন অ্যান্ড কিড দিয়ে ব্যাখ্যা করা যাবে, আপনার পাওয়ার দিয়ে ব্যাখ্যা করা যাবে। তখন মনে হবে যে একটা বিবর্তনের মাধ্যমে আজকে যে সমাজ রাষ্ট্র যেটা সেটা আমরা পেয়েছি। তো এটা আমরা নেক্সট ক্লাসেই পড়ি, আজকে ছেড়ে দিই। তো নেক্সট ক্লাসের জন্য একটা কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার পছন্দের 5টা দেশের নাম সিলেক্ট করে আসবেন সবাই। এটা এরকম, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা আমি অটো দিয়ে দিয়েছি, যেহেতু আপনাদের স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট কাউন্ট করাই যায়। তো নিজের পছন্দ মতো 5টা কান্ট্রি সিলেক্ট করবেন। যে 5টা কান্ট্রি হচ্ছে গিয়ে আপনার মানে আপনার পছন্দের, এরকম 5টা কান্ট্রি সিলেক্ট করবেন এবং কান্ট্রিটা সিলেক্ট করে একটু দেখার চেষ্টা করবেন 100 বছর আগে এই কান্ট্রিটার অবস্থানটা কি ছিল। জাস্ট এরকম ধরেন বাংলাদেশ লিখে রাখলেন যে বাংলাদেশ এখন এটা স্বাধীন রাষ্ট্র, বাংলাই দেখেন স্বাধীন রাষ্ট্র 100 বছর আগে কি ছিল, ব্রিটিশ কলোনি এরকম। তারপরে ধরেন আপনি সাপোজ রাশিয়া, তো রাশিয়া দেখলেন একই জিনিস, স্বাধীন রাষ্ট্র, 100 বছর আগে কি অবস্থানে ছিল, সেটা কি মানে ব্রিটিশ কলোনি ছিল নাকি ইন্ডিভিজুয়াল এক স্বাধীন রাষ্ট্র ছিল। কানাডা, জাপান, এইভাবে যে কোনো খুশি উইকিপিডিয়াতে গেলেই পাবেন যে কবে স্বাধীন হয়েছে, স্বাধীনতার আগে কি ছিল, এবং স্বাধীন কবে হয়েছেন ওই ডেটটা একটু মানে ডেটটা না ইয়ারটা মেনশন করবেন। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি? জি ম্যাম। আমি একটু এটা ইন্ডিভিজুয়ালি আমি নিব, মানে সাপোজ আমি ফারদিনকে হয়তো আস্ক করলাম যে ফারদিন আপনি কোন কান্ট্রিটা সিলেক্ট করেছেন একটু বলেন তো। তো উনি ধরেন বলেন যে ম্যাডাম আমি সিলেক্ট করেছি হচ্ছে বসনিয়া, তো বসনিয়ার এই অবস্থা এখন বর্তমানে, আর 100 বছর আগে এই অবস্থা ছিল এরকম। তো এই ক্ষেত্রে আমরা যে আলোচনাগুলো করবো আমাদের সুবিধা হবে যে আহ আসলে যে একটা আস্তে আস্তে পরিবর্তন আমাদের কান্ট্রিটাকে আমরা পাচ্ছি, এটা আমরা ফিল করতে পারবো। এটার জন্য একটু তাহলে এই কাজটা করেছে, ছোট্ট একটা কাজ, হয়তো 2-3 মিনিট সময় লাগবে, এটা একটু একটা জায়গায় আমরা লিখে রাখবো। ঠিক আছে, ওকে ম্যাম। ওকে তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর যদি কোনো কোশ্চেন থাকে, প্রিভিয়াস লেকচার থেকে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি শেষ করবো ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, নাই তাহলে আমি এক্সপেক্ট করবো এসেন ওরিয়েন্টেশন প্রোগ্রামে। এই তো, ভালো থাকবেন তাহলে সবাই, আসসালামু আপনি আলাইকুম। ভালো থাকবেন ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।